আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশ সফরে ৭,৩০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বিষয়ে লোকসভা নির্বাচনের আগেই বিজ্ঞপ্তি জারি ও কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। বিহারে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট আগামীকাল বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় আস্থা ভোটের সম্মুখীন হতে চলেছে। পাঞ্জাব ও চণ্ডীগড়ে একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত আম আদমি পার্টির। উত্তরাখণ্ড সরকার হলদোয়ানির হিংসার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন। তিনি জনজাতি অধ্যুষিত ঝাবুয়া জেলায় প্রায় ৭,৩০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আদিবাসীদের একটি সম্মেলনেও ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আজ প্রায় ২ লক্ষ মহিলা সুবিধাভোগীকে আহার আনন্দ যোজনার মাসিক কিস্তি প্রদান করবেন। এই প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশের বিশেষভাবে পিছিয়ে পড়া জনজাতির মহিলাদের পুষ্টিকর আহারের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। স্বামিত্ব প্রকল্পের আওতায় ১,৭৫,০০০ ভূমি সত্ত্বের রেকর্ড সম্বলিত অধিকার অভিলেখ বিতরণ করবেন শ্রী মোদী। তিনি তাঁতিয়া মামা ভিল বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন, যা রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলির যুবদের শিক্ষায় বিশেষ ভূমিকা নেবে। ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সামগ্রিক বিকাশের জন্য বিশ্বমানের পরিকাঠামো সরবরাহ করবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মধ্যপ্রদেশের রাজ্য বিজেপির মিডিয়া সেলের প্রধান আশিস আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, সারা দেশ থেকে বহু আদিবাসী মানুষ আজ গোপালপুরার এই সমাবেশে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন। গত ৮ মাসে এটি তাঁর তৃতীয়বার সেদেশ সফর। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সফরকালে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উভয় নেতা দুদেশের কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠতর সম্প্রসারিত ও মজবুত করার উপায় নিয়ে মতবিনিময় করবেন। আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে বার্তালাপের সম্ভাবনা। শ্রী মোদী সেদেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মখতৌমের সঙ্গেও সাক্ষাৎ করবেন। দুবাইতে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন ২০২৪-এ সম্মানিত অতিথি হিসেবে বিশেষ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আবুধাবির জাইদ স্পোর্টস সিটিতে ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বিষয়ে লোকসভা নির্বাচনের আগেই বিজ্ঞপ্তি জারি ও কার্যকর করা হবে। গত সন্ধ্যায় ইটি নাও সংবাদ চ্যানেল আয়োজিত গ্লোবাল বিজনেস সামিট ২০২৪-এ তিনি জোর দিয়ে বলেন, সিএএ নাগরিকত্ব প্রদানের আইন কেড়ে নেওয়ার জন্য নয়। আইনটির মূল লক্ষ্য হল অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। सीएए देश का कानून है, इसका नोटिफिकेशन निश्चित रूप से हो जाएगा। चुनाव के पहले ही सीएए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। और मैं आज स्पष्ट करना चाहता हूं, सीएए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीएए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। শ্রী শাহ উল্লেখ করেছেন, ভারতের ইতিহাসে এই প্রথম লোকসভা নির্বাচনে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য লড়াই করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে এই কাজ শুরু হবে বলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন সমগ্র জাতি গ্রহণ করেছে। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশে ক্ষমতায় ফিরবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। বিহারে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট আগামীকাল বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় আস্থা ভোটের সম্মুখীন হতে চলেছে। সেই সঙ্গে বিধানসভার বর্তমান অধ্যক্ষ আরজেডি সদস্য অবোধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। উপাধ্যক্ষ মহেশ্বর হাজারি আগামীকালের অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাজেট অধিবেশনের শুরুতেই বিধানসভার কেন্দ্রীয় কক্ষে উদ্বোধনী ভাষণ দেবেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ। এদিকে আস্থা ভোটকে কেন্দ্র করে পাটনায় রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। জেডিইউর পক্ষ থেকে হুইপ জারি করে দলের ৪৫ জন বিধায়ককে সরকারের পক্ষে ভোট দিতে বলা হয়েছে। এনডিএর অন্যতম শরিক হিন্দুস্তানি আওয়ামী মোর্চাও বিধায়কদের উদ্দেশ্যে হুইপ জারি করেছে। অন্যদিকে গত সন্ধ্যায় এক বৈঠকে রাষ্ট্রীয় জনতা দলের
৭৯ জন বিধায়ককে শহরে থাকার জন্য নির্দেশ দেয়। তাদের সবাইকেই দলের নেতা তেজস্বী প্রসাদ যাদবের বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিজেপিও নিজেদের বিধায়কদের একত্রিত রাখার উদ্দেশ্যে বোধগয়ায় নিয়ে গেছে। কংগ্রেসের বিধায়কেরা সবাই গেছেন হায়দ্রাবাদে। 243 সদস্যের বিহার বিধানসভায় এনডিএর পক্ষে আছেন 128 জন বিধায়ক। অন্যদিকে মহাগঠবন্ধনে আছেন কংগ্রেস এবং আরজেডি সহ 114 জন বিধায়ক। আস্থা ভোটে জিততে গেলে এনডিএকে 122 জন বিধায়কদের সমর্থন পেতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি পাঞ্জাব ও চণ্ডীগড়ে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাঞ্জাবের খান্নায় গতকাল এক অনুষ্ঠানে আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল কথা জানিয়ে বলেন, পাঞ্জাব ও চণ্ডীগড়ে তাঁর দল কোনো জোট করবে না। আগামী এক পক্ষকালের মধ্যেই পাঞ্জাবের 13টি আসন এবং চণ্ডীগড়ের একমাত্র আসনে আপ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এর আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গে এককভাবে নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করেছিলেন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি কংগ্রেস ছাড়ার পর অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। অজিত পাওয়ার তাঁর হাতে দলীয় প্রতীক তুলে দেন। দলে সিদ্দিকিকে স্বাগত জানান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, দলের কার্যকরী সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং রাজ্য সভাপতি সুনীল তারকারে। উল্লেখ্য, বাবা সিদ্দিকি 8ই ফেব্রুয়ারি কংগ্রেস দল থেকে ইস্তফা দেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরাখণ্ড সরকার হলদোয়ানির হিংসাত্মক ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনার জেরে পুলিশ মূল অভিযুক্ত আব্দুল মালিক ও তার পুত্রকে ইতোমধ্যে হেফাজতে নিয়েছে। গত বৃহস্পতিবার ভনমুলপুরা অঞ্চল থেকে হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়ে। তারপর থেকে ওই এলাকায় কারফিউ বলবৎ রয়েছে, বন্ধ দোকানপাট। এই হিংসাত্মক ঘটনার জেরে 6 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চিত্রতারকা শাহরুখ খানের পুত্রকে মাদক মামলা থেকে রেহাই দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছ থেকে 25 কোটি টাকা ঘুষ চাওয়ার কথিত অভিযোগে সিবিআই এফআইআর এর ভিত্তিতে মুম্বাইয়ের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবির প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেরের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করেছে। উল্লেখ্য, মুম্বাই ক্রুজ মামলায় সমীর ওয়াংখেরে এবং অন্যান্যরা গুরুতর অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত। এনসিবির আরও কিছু প্রাক্তন আধিকারিককেও সমন পাঠানো হয়েছে। দেশ থেকে লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস দূরীকরণের জন্য দ্বিবার্ষিক ওষুধ প্রয়োগ অভিযানের প্রথম পর্যায়ের সূচনা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল গতকাল ছত্তিশগড়ে এই অভিযানের সূচনা করেন। দেশের 11টি রাজ্যের 92টি জেলায় আগামী 2 সপ্তাহ ধরে এই অভিযান চলবে। লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস অধ্যুষিত জেলাগুলিতে এই সময়কালে বিনামূল্যে রোগ প্রতিরোধকারী ওষুধ জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক বাঘেল বলেছেন, 2027 সালের মধ্যে দেশ থেকে লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস রোগ দূর করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বে ভারত যে পদচিহ্ন রেখেছে তা তাকে আজ স্বতন্ত্র করে তুলেছে। অস্ট্রেলিয়ার পার্থে ভারতীয় সম্প্রদায়ের সমাবেশে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভারত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে ভারত মনে করে। দুদেশের সম্পর্ক যথেষ্ট মজবুত। উভয় দেশ এই অংশীদারিত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার সুরক্ষা বাহিনী পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করছে। আগামী 25 বছরে ভারতে বিপুল পরিবর্তন ঘটবে এবং 2047 সালের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে উঠবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে জোরালো সওয়াল করেছেন। রাষ্ট্রসংঘ ও তার বিভিন্ন সংগঠনে জরুরি সংস্কারের আহ্বান জানান তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারত বিশ্বের সংখ্যাগরিষ্ঠের, বিশেষত দক্ষিণী বিশ্বের দেশগুলির স্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। G20-তে ভারতের সভাপতিত্ব বহুপাক্ষিক কূটনীতির ক্ষেত্রে তার উচ্চমানের পেশাদারিত্ব এবং ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে মতৈক্য খুঁজে বের করায় দক্ষতার পরিচায়ক। দক্ষিণ আফ্রিকার বেলনির সাহারা পার্ক উইলোমুর ক্রিকেট স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। চেন্নাই ওপেন এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে ভারতের রামকুমার রামানাথন এবং সাকেত মাইনেনি জুটি পুরুষদের ডাবলস খেতাব জয় করেছেন। চেন্নাইয়ের এসডিএটি টেনিস স্টেডিয়ামে গতকাল ফাইনাল ম্যাচে তাঁরা স্বদেশীয় ঋত্বিক বাল্লিপাল্লি এবং নিকি পুনাচা জুটিকে 3-6, 6-3, 10-5 সেটে হারিয়ে দেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের শীর্ষ বাছাই সুমিত নাগাল ফাইনালে উঠেছেন। তিনি সেমিফাইনালে 6-3, 6-4 স্ট্রেট সেটে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের দালিপোর ভরচিনাকে। খেতাবি লড়াইয়ে সুমিত ইতালির লুকা নার্ডির মুখোমুখি হবেন।
পুরুষদের এফআইএইচ হকি প্রো লিগে ভারত আজ খেলবে বিশ্বের 1 নম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। 2টি গোল হয় প্রথমার্ধে। অন্যদিকে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএল ফুটবল ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড ইস্টবেঙ্গলকে 3-0 গোলে হারিয়ে দেয়। 75তম আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট স্ট্র্যান্ডজা 2024-এ ভারতের নিখাত জারিন, অরুন্ধতী চৌধুরী, অমিত পাঙ্ঘাল এবং সচিন নিজেদের ইভেন্টে বিজয়ী হয়ে ফাইনালে পৌঁছেছেন। মহিলাদের 50 কেজি বিভাগে নিখাত জারিন বুলগেরিয়ার লাতিস্লাভা চুকানোভাকে এবং অরুন্ধতী চৌধুরী 66 কেজি বিভাগে স্লোভাকিয়ার জেসিকা ত্রিয়েবেলোভাকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশ সফরে 7,300 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। পাঞ্জাব ও চণ্ডীগড়ে একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত আম আদমি পার্টির। খবর শেষ হল। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনায় জয়ন্ত সাহা। বাজার করতে গিয়ে বৃদ্ধের চক্ষু চরক গাছ। 2,500 টাকা দিয়েও এক ব্যাগ সবজি বাজার করা গেল না। কি আশ্চর্য! করলা 650 টাকা কেজি, গাজর 150 টাকা আর ফুলকপি 250 টাকা দাম। মিষ্টি আলুর তো কথাই নেই, 1 কেজি বিকোচ্ছে 400 টাকায়। তবে ভারতে নয়, নিউজিল্যান্ডে। হরিয়ানা থেকে এক বৃদ্ধ তার ছেলেকে দেখতে নিউজিল্যান্ডে গেছেন। তিনি এখনও চাষবাস নিয়েই থাকেন, বাড়ির ছাদেও ফলিয়েছেন কত রকমের সবজি। কিন্তু নিউজিল্যান্ডের বাজারে গিয়ে তিনি বোকা বনে গেছেন। ভাবতেই পারছেন না এত দাম হতে পারে আনাজপাতির। অনেকে আবার মশকরা করে বলছেন, ভারতে সবজির মূল্য বৃদ্ধি নিয়ে তো কত কথাই বলেন, এবার দেখুন গিয়ে নিউজিল্যান্ড কী অবস্থা। আর টাটকা কিছু খেতে চাইলে তো বেশি দাম দিতেই হবে। এর জন্য চোখ কপালে তোলার কিছুই নেই। যীশুখ্রিস্টের জন্মেরও 800 বছর আগের নগর সভ্যতার খোঁজ পাওয়া গেল গুজরাটের ভাটনগরে। বৌদ্ধ বিহারের আশ্চর্য নিদর্শন খুঁজে পেয়ে প্রত্নতাত্ত্বিকরা আরও অনেক কিছুর পাওয়ার আশায় রয়েছেন। 6 বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চল খননের কাজ চলেছে। 20 মিটার গভীরে মাটি খোঁড়ার কাজ চালানোর পর মিলেছে ছড়িয়ে ছিটিয়ে থাকা সভ্যতার নানা রকম নিদর্শন। এই কাজের নেতৃত্বে আছেন আইআইটি খড়গপুরের একদল গবেষক। ভূপদার্থ বিজ্ঞানী ডক্টর অনিন্দ সরকার জানালেন, তাঁরা গুজরাটের ভাটনগর থেকে ভারতের প্রাচীনতম ইতিহাসের অনেক কিছুরই খোঁজ খবর পাবেন। যে বৌদ্ধ বিহারটির আপাতত খোঁজ পাওয়া গেছে, সেখানেই রয়েছে রোমাঞ্চকর সমস্ত ঘটনার নিদর্শন। সত্যি ভাবা যায়, প্রায় 3000 বছর আগেও ভারতীয় সভ্যতা শাখা প্রশাখা মেলে কত দূর প্রভাব ফেলেছিল। উত্তর 24 পরগনার দেগঙ্গার শ্যামল দাঁ কমলালেবু আপেলের ঝাঁকা নিয়ে ট্রেনে ওঠেন বিক্রির জন্য। সংসার চালাতে হবে তো, কখনো আবার শাড়ি চুড়িদার নাইটি। কিন্তু ছন্দ করে কথা বলতে তিনি ভীষণ রকমের পটু। বনগা শাখার ট্রেনে এই হকার কবিকে এখন সকলেই চেনেন। এবছর কলকাতার বইমেলায় তার বেরিয়েছে খালের খেয়া নামের একটি কবিতার বই। শ্যামলবাবুর ঝুলিতে মজুত আছে অসংখ্য কবিতা, সবকটি মলাটবন্দি হওয়ার অপেক্ষায়। নিত্যযাত্রীরা বেশ পছন্দ করেন তাকে। সময় পেলেই কাগজ কলম নিয়ে বসে পড়েন কবিতা লিখতে। সোনালী বাঘের কথা আমরা কেউ বোধহয় শুনিনি। অবশেষে কাজিরাঙার জঙ্গলে সেই বাঘ বাহাদুরের দেখা মিলেছে। একেবারে খাসা দেখতে, সবাই তো অবাক। আর সেটা তো হওয়ার কথা। রয়্যাল বেঙ্গল গোষ্ঠীর অতি বিরল এই সোনালী বাঘ এই কদিন আগে শীতের সকালে মেজাজে রোদ পোহাচ্ছিল। ঘটনাচক্রে সেই সময় আসামের বন দপ্তরের আধিকারিকরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ঘুরছিলেন। কি সুন্দর দেখতে, গা দিয়ে যেন সোনা গলে পড়ছে। অসমের মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে এই অবাক করা খবর প্রকাশ করেছেন। এবার আপনাদের একটি মাতাল চিতাবাঘের গল্প বলবো। গল্প ঠিক নয়, একেবারে সত্যি ঘটনা। মহারাষ্ট্রের তারাগড় গ্রামে একটি ক্ষুধার্ত বাঘ খাবার খোঁজে চোলাই মদের ভাট্টিতে ঢুকে পড়ে। তারপর যা হয়, খিদের পেটে এক গলা চোলাই খেয়ে বেচারা তো কাহিল, নড়তে চড়তে পারে না। কোনো রকম
টলতে টলতে হাঁটতে শুরু করে। এদিকে খবর উঠে যায় গ্রাম থেকে গ্রামে। মাতাল বাঘ তখন ভুলেই গেছে তারও নিজের একটা পরিচয় আছে। অতি উৎসাহী জনগণ চিতাবাঘের মাথায়, গায়ে, ল্যাজে যে যেরকম পারে হাত বোলাতে থাকে। সেলফি তোলারও ধুম পড়ে যায়। খবর চলে যায় বন দপ্তরে। তারা প্রায় বিদ্যুৎ বেগে ছুটে এসে খাঁচাবন্দি করে ওই মাতাল চিতাটিকে। ঘণ্টা চারেক পর টনক নড়ে চিতার। তখন তাকে দেখে কে? গগনভেদী চিৎকারে চারিদিক তটস্থ করে তোলে। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন ও উপস্থাপনায় জয়ন্ত সাহা।